মাটির থেকে 2 ফুট 2.5 ফুট উপরে ঢোকা বেশি। বেশি, ওইখানে বাইন্দা আপনি 2 ফুট নিচের থেকে ক্যামেরাটা ধরছেন, গরুটা তো অনেক বড় দেখা যাবে। আর খামারে এসে যখন আপনার সমান সমানে দাঁড়ায় আছে গরুটা ধরতেছেন, গরুটা ছোট দেখা যেতেছে, এতে করে খামারিরা মানুষ মনে করতেছে খামারের গরু ছোট, বাজারের গরু বড়, বাজারের গরুর দাম কম। তো আপনাদের এই জিনিসগুলি আপনার ক্লিয়ার করা উচিত। আমি যদি একটা গরুর পাশে গিয়ে দাঁড়াই, আমি আমি আপনি যদি ক্যামেরা ধরেন তাহলে মনে হবে যে গরুটা অনেক বড়, এবং আপনি ওই গরুর পাশে যায় যদি দাঁড়ান, আমি যদি ক্যামেরা ধরি মনে হবে যে গরুটা ছোট। আপনারা যারা ইউটিউবিং করেন আপনাদেরকে দেখেই কিন্তু আমরা খামারে আসছি, কিছুটা জ্ঞান বাইরের থেকে নিয়েছি, তারপর আপনাদেরকে প্রতিনিয়ত দেখছি। তো আপনাদের কাছ থেকে যদি আমরা সঠিক ইনফরমেশন পাই তাহলে আমরা কখনোই লস করব না। 1 কোটি কুরবানি দাতা কয়টা গরু কুরবানি দেয়? তাহলে কিন্তু আর আমরা যদি বলে দিচ্ছি যে 1 কোটি গরু মহিষ হলে 18 কোটি, মানে প্রতি 18 জনে কি আমরা একটা গরু খাই? কুরবানি থেকে 18 জন একটা গরু খাই? না। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। হাই ভাইয়ের সাথে আমার ফোনে কথা হচ্ছিল যে 2025 এবং 26 কুরবানিতে আমরা কি শিখলাম, এখান থেকে আমরা কি শিখলাম? কারণ আমরা সারা বাংলাদেশে প্রায় 4 লাখের মতন খামারি, আমরা কি শিখলাম? এই বছর কিন্তু গত বছরের চাইতে অনেক গরু কম কোরবানি হয়েছে, অনেক গরুর সংখ্যায় যেহেতু কম কোরবানি হয়েছে, আর দেশের অর্থনৈতিক অবস্থার সাথে দেখতে গেলে আপনার এটা ঠিক হইতে আরো কয়েক বছর সময় লাগবে। তো আমরা যেটা চিন্তা করতে পারি যে 26 এবং 25 থেকে যেটা বুঝি যে বাংলাদেশে এখন যেই পরিমাণ গরুর চাহিদা আছে, এই পরিমাণ গরু যেই কোনো ভাবেই হোক বাংলাদেশে আছে। এখন সময় মতো আপনার হাতে আইসা ঠিকই পৌঁছাবে, হয়তো 6 ঘন্টা আগে বা 6 ঘন্টা পরে। তো এটা থেকে আমরা এই শিখতে পারি যে আমরা কখনোই খুব বেশি দামের আশা করব না। কোরবানির গরুটা একটু সুন্দর হইতে হয়, এটার জন্য একটু আলাদা বেশি দাম দিয়ে কিনতে হয়। তো বর্তমান বাজার মূল্য, মাংসের বাজার মূল্য যা থাকে তার চাইতে হয়তো সামান্য বেশি হবে কোরবানির গরুটা, এটাই স্বাভাবিক। কারণ একটা খামারি কোরবানির জন্য যেই গরুটা বিক্রি করবে ওটা কিনে আনে পালার জন্য, সে তখন দেখেই কিনে যে রংটা সুন্দর হইতে হইব, চুটটা ভালো হইতে হইব, এবং একটা লোক দেখলে যেন পছন্দ করে। তো এই জিনিসগুলি বিবেচনা করে যখন সে গরু কিনতে যায় তখন একটা গরুতে 5-7-10 হাজার টাকা বেশিই পড়ে যায়। আর এই গরুটার যত্নই থাকে একটু ভিন্ন রকম, মাংসের গরুর মতো যত্ন থাকে না যে ফালায় রাখলাম মশায় কামড়াইলো, ইয়ে করলো, কিছু যায় আসে না, কাইটা ছিঁড়া গেল, লেজ ভাঙা গেল, ওটা মাংসের দামে বিক্রি হবে। কিন্তু এই গরুটাতে একটু, কোরবানি গরুটাতে একটু খুঁত থাকলে ওই গরুটা কোরবানিতে চলবে না, ওটা মানুষ কিনবে না বা কোরবানি হবে না। সেই জন্য খামারিও খুব যত্ন করে ওই গরুটা পালে। এই জন্য হয়তো আপনার দামটা বেশি পড়বে, কিন্তু আপনি কিছু লাভ হইলেই গরুটা বিক্রি করে দিবেন, কখনোই উচ্চ মূল্যের আশা করবেন না। আর এই কোরবানিতে, কোরবানির 2 মাস আগে বা 3 মাস আগে দেখবেন যে হঠাৎ করে গরুর দাম বেড়ে যায়। এটার জন্য দায়ী আমি খামারিদেরকে করব না বা কৃষককে করব না, এটার জন্য দায়ী করব আমি সোশ্যাল মিডিয়ার যুগে এখন অনেকে ইউটিউবিং করে, এই ইউটিউবাররা এটার জন্য দায়ী। কিভাবে ইউটিউবাররা দেয়? ইউটিউবাররা, যেমন একটা ছেলে আছে চুয়াডাঙ্গাতে ইউটিউবিং করে, তার প্রচুর ভিউ হয়। সে যখন চুয়াডাঙ্গার হাটে ব্যাপারীকে জিজ্ঞাসা করে গরুটা কতটুকু ওজন হবে, আমি ধরে নিলাম গরুটার ওজন হবে 6 মণ, কিন্তু ব্যাপারী যখন বলে গরুটার ওজন হবে 8 মণ 7 মণ, সে কিন্তু চ্যালেঞ্জ করে, না বাবা ফালতু কথা বলবা না, যেটা সঠিক আছে সেটা বলো, আর না বলতে চাইলে তুমি বইলো না, কিন্তু ফালতু কথা বলা যাবে না, সে কিন্তু বাধা দেয়। আবার যখন এই গরুটার দাম সে 1.5 লাখ টাকা চাইলো, অথচ গরুটার দাম 1 লাখ টাকা হওয়া উচিত, সে বলে যে না এই সমস্ত ফালতু দাম চাইলে তো গরু বিক্রি হবে না তোমার, তাহলে তো তোমার ভিডিও আমি করবো না, তুমি ন্যায্য দাম বলো, তুমি 10,000 লাভ করে দাম বলো, 20,000 লাভ রেখে তুমি দাম বলো, উল্টাপাল্টা দাম বললে চলবে না। তখন দেখা যায় যে ব্যাপারী সঠিক দামটা বলে, কই তার তো ভিউ কম হয় না, তার প্রচুর ভিউ হয়। তো ঢাকার আশেপাশে যে সমস্ত হাটগুলি আছে এই সমস্ত হাটগুলোতে সব ইউটিউবাররাই যায়।
যায়া দেখা যায় গরুটা বান্ধা থাকে ডোগার উপরে, আপনি নিচের থেকে দাঁড়ায় ভিডিও করতেছেন, একটা ৮০,০০০ টাকার গরু ফুল ক্যামেরায় আপনার ফুল হয়ে গেল, একটা ৫ লাখ টাকার গরু ওইটাও ক্যামেরার ভিতরে ফুল। তো ৫ লাখ টাকার গরু আর ৮০,০০০ টাকার গরু তো একই সমান দেখা যাইতেছে, কিন্তু আপনার শুধু আপনার ভিউর জন্য আপনি যদি মনে করেন যে এই ৮০,০০০ টাকার গরুটা খুব সুন্দর, খুব প্রশংসা করলেন, ৫ লাখ টাকার গরুটা আপনি সুন্দর প্রশংসা করলেন, দোনোটার প্রশংসাই এক, তাহলে মানুষ কি ধরে নিল যে দোনোটা গরুই সমান, কিন্তু দামটা একজনে বেশি চাইছে একজনে কম চাইছে। তা আপনার ৮০,০০০ টাকার গরুটা বাস্তবে দেখতে যেরকম আপনি আপনার ক্যামেরায় সেইভাবে তুলে ধরেন। ৫ লাখ টাকার কিভাবে তুলে ধরবো বলেন? আমরা তো একটা গরু, পুরো গরুটা আমরা ছবি তুলি, ৮ লাখ টাকার গরু পুরো ফুল ছবি না, আর ৫ লাখ সেটা টাকার শুনে গরু সেটার ফুল ব্যাখ্যা আমি তো আপনারা যদি আমরা ফুল ছবি তুলি, হ্যাঁ আর আমারও ফুল ধরেন, আমরা পাসপোর্ট ছবি তুলি, এইটুক তুললাম, আপনার এই পর্যন্ত তুললাম, দেখতে তো একই রকম লাগে। একই রকম লাগে। এটার ব্যাখ্যাটা হলো এই যে আপনি যখন একটা খামারে যেয়ে ভিডিও করেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার বোঝার জন্য বলি, আপনি মনে কষ্ট নিয়েন না, হ্যাঁ আপনাকেই বলি, আপনি যখন একটা খামারে ভিডিও করেন তখন কিন্তু আপনি সচরাচর গরুটা যেভাবে চলতেছে ফিরতেছে ওইভাবে ভিডিও করতেছেন। আপনি কিন্তু ওই গরুটারে একটা ডোগার মধ্যে মাটির থেকে ২ ফুট উপরে ডোগা, মাটির থেকে ২ ফুট ২.৫ ফুট উপরে ডোগা বেশি বেশি, ওইখানে বাইন্দে আপনি ২ ফুট নিচের থেকে ক্যামেরাটা ধরছেন, গরুটা তো অনেক বড় দেখা যাবে। আর খামারে এসে যখন আপনার সমান সমানে দাঁড়ায় আছে গরুটা ধরতেছেন, গরুটা ছোট দেখা যেতেছে, এতে করে খামারিরা মানুষ মনে করতেছে খামারের গরু ছোট, বাজারের গরু বড়, বাজারের গরুর দাম কম। তো আপনাদের এই জিনিসগুলি আপনার ক্লিয়ার করা উচিত। আমি যদি একটা গরুর পাশে গিয়ে দাঁড়াই, আমি আপনি যদি ক্যামেরা ধরেন তাহলে মনে হবে যে গরুটা অনেক বড়, এবং আপনি ওই গরুর পাশে যায় যদি দাঁড়ান, আমি যদি ক্যামেরা ধরি মনে হবে যে গরুটা ছোট, তাই কারণ আপনার হাইট আর আমার হাইট তো সমান না, আপনি আমার চাইতে অনেক লম্বা। তো একজন ছোট মানুষ, ছোট একজন ইউটিউবার যায় যদি গরুর পাশে দাঁড়ায় বলে যে হ্যাঁ গরু ছোট না, মানে খাটো বেটে, হ্যাঁ খাটো 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 মানুষ যদি যায় গরুর পাশে দাঁড়ায় যদি গরুর প্রশংসা করেন, আপনি কিন্তু মনে হবে যে গরুটা অনেক বড়। হ্যাঁ, তাই এই দিকটা খেয়াল রাখতে হবে, কারণ আপনাদেরকে, আপনাদের ভিডিও দেখে আপনারা যারা ইউটিউবিং করেন আপনাদেরকে দেখেই কিন্তু আমরা খামারে আসছি, কিছুটা জ্ঞান বাইরের থেকে নিয়েছি, তারপর আপনাদেরকে প্রতিনিয়ত দেখছি। তো আপনাদের কাছ থেকে যদি আমরা সঠিক ইনফরমেশন পাই তাহলে আমরা কখনোই লস করব না, আর আপনাদের কাছ থেকে যদি আমরা সঠিক ইনফরমেশনটা না পাই তাহলে আমরা লস করব। এবং এই যে দেখেন ঢাকার আশেপাশে প্রচুর খামার এবং ঢাকার ভিতরে 2টা হাট, এই 2টা হাট থেকেই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়, একটা হলো গাবতলী, একটা হলো হযরতপুর হাট। হ্যাঁ, হযরতপুর হাটে আপনি যাবেন, ডোগাগুলি প্রত্যেকটা ডোগা 2 থেকে 2.5 ফুট উপরে, আপনি ক্যামেরা ধরবেন নিচের থেকে ছোট গরুকে অনেক বড় মনে হবে। গাবতলী হাটের ডোগাগুলি কিরকম, আরো বেশি পাকা, 3 ফুট, প্রায় 3 ফুট হ্যাঁ। সামনে থেকে পিছনে। সুকসানের গরুর সামনে যায় যদি আপনি ক্যামেরা ধরেন, ৮০,০০০ টাকার গরু, ৭০,০০০ টাকার গরু, কত বড় গরু পাওয়া যায়। সুকসানের গরুর ভিডিও যারা করে, হ্যাঁ, বা আপনিও যদি করেন, আপনি সুকসান আপনার ভিডিও ওইভাবে করতে দিবেন না যে আপনি গরুর পাশে দাঁড়ান আর আরেকজনের ক্যামেরা দূর থেকে ধরো, করতে দিবে না। সে বলবে যে আপনি গরু আলাদা ছবি করেন, হ্যাঁ গরুর আলাদা ছবি করেন, আমি বাইরে দাঁড়ায় থাকি, সুকসান বাইরে দাঁড়ায় থাকবে, সুকসানরা আলাদা ছবি করতে হবে। সুকসানরা আপনি গরুর পাশে কখনো নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? কারণ সুকসানের ৮০,০০০ টাকার গরু তোর কোমরের নিচে। না না, তো সুকসানের গরু দাঁড়াতে এইভাবে যেভাবেই দাঁড়া আছে, দেখো ও যদি কি বলবো, ওদের ওখানে তো পুরো এইরকম পিরামিডের মতো, এরকম পিরামিডের মতো প্রায় 3 ফিট 3 ফিট এইভাবে থাকে, তখন গরুর পিছনটা এমন ভাবে ঝুলে থাকে মনে হয় যেন কি রয়্যাল বেঙ্গল টাইগার, সামনে তার শিকার জাম্প করবে, সেইভাবে তো সুকসানের গরুগুলো এরকম থাকে। যে কারণে আমি সুকসান ব্যাপারে ভিডিও করি না, এই কারণে আমি যদি যে গরুর পেছনে দাঁড়াই, সুকসানের পেছনে দাঁড়াই, সুকসান আমার ধরেন বুক সমান হবে বা ফুটপির নিচে পড়বে, তাহলে হবে কি যে সুকসানের ব্যবসায়িকভাবে ক্ষতি হবে। যে সে যে ৮০,০০০ ৯০,০০০ টাকা দিয়ে দেশের হাটের সেরা গরুটা বিক্রি করে, সবসময় ভিডিওতে দেখি না, সুকসান হাটের সেরা গরুটা বিক্রি করলো ৯০,০০০ টাকা, কিন্তু আমি যাই যদি ওই গোড়ার পাশে দাঁড়ায় যদি ভিডিওটা করে ফেলি, তাহলে দেখ গোড়া হয়ে যাবে আমার নাভি সমান বা নাভিরও নিচে, তখন আর ওই গোড়ার সুকসান আর সেরা হবে না, সে আর ওই তার জনপ্রিয়তা ভাইরাল না, বাজিত ভাই হ্রাস পাবে, যেহেতু সুকসান আমাদের কুষ্টিয়ার দিকের মানুষ,
আমার খুলনা একই বিভাগের মানুষ, এই জন্য আমি না আপনি দেখেন ভিডিও এই করতে একটু কম যাই। এবারে ইসে গিয়েছিলাম, তার সাথে ইসে বেঞ্চে বসে কথা বলে আসছি। আচ্ছা আর শুনুন, গরু বেচার ভিডিও আমি বলি এই যে ঢাকার আশেপাশে যে 2টা হাটের কথা বললাম, হ্যাঁ, আপনি যদি কখনো এই হাটে ভিডিও করেন, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি গরুর ভিডিও করবেন, গরুটা ডোকার থেকে নিচে নামায়া আপনি শুট করেন। সেটা সম্ভব না। হ্যাঁ, গরুটা ডোকার থেকে নামায়া শুট করেন। না, সেটা সম্ভব না না, আমি বলি আপনি যদি সম্ভব না হয় তাহলে হয়তো আপনি শুধু খামারের ভিডিও করবেন, আর নয়তো শুধু হাটের ভিডিও করবেন। না, হ্যাঁ। আমি না না শুনুন, আমি বলি, কারণ আপনি কাস্টমার ভোক্তা যারা, তারা কিন্তু আসলে জিনিসটা বুঝতে পারতেছে না, তারা ধন্দের ভিতরে পড়ে যায় যে আর যেই গরুটা 2 ফুট 2.5 ফুট উপরে, 2 ফুট 2.5 ফুট এরকম উপরে গরুটা বাঁধা, হ্যাঁ, সেই গরুটার দাম চাইতেছে 2 লাখ, আর খামারে এসে একটা গরু এরকম সমান জায়গায় বাঁধা, সেই গরুটার দাম চাইতেছে 3.5 লাখ। ওই 2 লাখ টাকার চাইতে এই 3.5 লাখের গরু ছোট মনে হয়। এই জিনিসটা আপনি ক্যামেরার সামনে আছেন, আপনি ইউটিউবিং করেন, আপনি ক্যামেরার সাথে সম্পৃক্ত, আপনার কিন্তু বোঝা উচিত আপনার দ্বারা যেন ভোক্তারা বিভ্রান্ত না হয়, না, এবং ভোক্তারা বিভ্রান্ত হয় সাথে ঢাকার আশেপাশে বা যত খামারিরা আছে, খামারিরা কিন্তু লুজার হইতেছে। না ভাই, আমি ধরেন এখন যে বড় বড় গরুগুলোর সামনে যখন ভিডিও করি, মনে করি যে গোটা আমি এটা এমন একটা ইনফরমেশন দেবো যেন গোটা বিক্রি হয়। বিক্রি হয়। এইটা কিন্তু আপনি দেখেন বাইজিৎ ভাই, আপনাকে আমি বলতেছি বা আপনি ইউটিউবার, আপনার কারণে ক্ষতিগ্রস্ত। তো এখন দেখেন, আপনি আজ থেকে, আমার মনে আছে আজ থেকে 6-7 বছর আগে ইতির গরু বিক্রি হইতেছে না, ইতি কান্দাকাটি করতেছে, কিন্তু সেখানে গেছেন, গিয়া গরুটা দেখাইছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, শেষ পর্যন্ত গরুটা বিক্রি পর্যন্ত আপনার হাত ছিল, আর বিক্রি হয়েছে। এই বছর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, আপনি যখন হামিদা আপার বাড়িতে গেছেন, টাঙ্গাইল অনেক দূর। হ্যাঁ, হামিদা আপার বাড়িতে গেছেন, হামিদা আপা কিন্তু একটা কথা বলছে যে স্যার আপনি আসছেন, এইবার আমার গরু বিক্রি হয়ে যাবে। এই যে মনের একটা বিশ্বাস, এটা মানুষের কিন্তু মনের দোয়া। আমি চাই ওই মেয়েটা যেমনি ভাবে আপনার প্রতি তার দোয়া চলে আসছে, প্রত্যেকটা ইউটিউবারের প্রতি এই দোয়া, এই মনের আবেগটা থাকুক। তো হামিদা, হ্যাঁ, তো দেখেন, আপনি যখন হামিদার বাড়িতে গেছেন, হামিদার কিন্তু মনের থেকে একটা কথা আসছে যে স্যার আপনি আসছেন, এইবার আমার গরু বিক্রি হয়ে যাবে। তো গরু যেই কারণে যেইভাবে যখন যার রিজিকে থাকে বিক্রি হবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, আমি বলবো না যে এই কারণে এটা সেটা, কিন্তু হামিদার এই কথাটা সে তো আর অন্য কোনো ইউটিউবারকে বলতে পারলো না। তো আপনারা যারা ইউটিউবিং করেন, আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, গ্রামের গরিব একজন কৃষক যেন আপনার কাছে এই জিনিসটা আশা করে যে ভাই আপনারা দিয়ে আমার উপকার হয়েছে। আপনি যদি শুধু ভিউর চিন্তাই করেন, আপনি হয়তো প্রচুর ভিউ পাবেন, আপনার হয়তো অনেক স্পন্সর থাকবে, কিন্তু দিন শেষে আমরা গরিব কৃষক, ছোট বড় খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেমন এই মাটির গন্ধ, আমি যেমন একটা সময় এটা, আপনি এই কাঁঠাল গাছের কাঁঠালটা যদি আপনি আমার হাতে এনে দেন, তা আমি বলতে পারি এই গাছে কি সারের অভাব আছে। আমি বসে আছি, আপনার এখান থেকে একটা পেঁপে আইনে আমার হাতে দেন, আমি বলবো যে এই গাছের গুড়ার মাটিতে কি সারের অভাব আছে। আসলে ডক্টর সদুল আমিন স্যার সাথে ঘুরে ঘুরে এই ধরনের কিছু অভিজ্ঞতা আমার হয়েছে। যেহেতু এই লাইনে তো ধরেন কত বছর, 22 বছর 23 বছর টানা কিন্তু কৃষি অনুষ্ঠান পরিচালনা করি। জি, আমি কিন্তু উপস্থাপক না, না আপনাকে পরিচালনা করি, এবং পরিচালনা করতে গেলে কিন্তু অনেক পড়াশোনা করতে হয়, এবং আমি পড়াশোনা করি, আমি লেখালেখি করি, আমি প্রচুর পড়ি, মানে পড়ি হচ্ছে অনেক বেশি, লিখি অনেক কম। এই আসলে উপস্থাপক আমি, কিন্তু আমিও এগুলা মানে আলোচক। না আপনার কথাই আমরা আসলে শুনতে চাই, এই কথা এই জন্য বলা। না, আপনি আমার যে এটা আসছে যে আমরা এই যে 25-26 থেকে কি শিক্ষা নিলাম, আপনি একটু সার কথা উনি বলেন। সারমর্ম হলো যে বাংলাদেশে যেই পরিমাণ গরু এবং ছাগলের প্রয়োজন, যেই কোনো ভাবে এবার উৎপাদিত হোক, বর্ডার ক্রস করে হোক, যেইভাবেই আসুক, বাংলাদেশে এই পরিমাণ পশু আছে। তো আপনারা যারা এই পশু নিয়ে লালন পালন করতে চান, করতে পারেন। বিক্রির ব্যাপারে আপনারা কখনোই উচ্চ আশা করবেন না, যেটা বাজার মূল্য
সেই মূল্য যখন চলে আসবে বিক্রি করে দিবেন। আর ওই দিন বাংলাদেশে কখনোই আসবে না যে কোরবানি ঈদে মানুষ গরু পাবে না, ছাগল পাবে না কোরবানি দেওয়ার জন্য। ওই অপেক্ষায় যদি আপনারা গরু নিয়ে বসে থাকেন তাহলে আপনারা মনে হয় ভুল করবেন। জি, আপনাকে আমি আরেকটু ইনফরমেশন দেই, যেহেতু আসলে উপস্থাপকদেরকে এত কথা বলা উচিত না, কিন্তু কিন্তু ইনফরমেশন দেওয়া উচিত। আমাদের গত বছর সরকার ঘোষণা করেছিলেন, বলেছিলেন যে 1,03,00,000 গরু ছাগল মানে মহিষ কুরবানি হয়েছে। এবছর বলছেন 93 লক্ষ, 48 লক্ষ গরু, 45 লক্ষ ছাগল। আসলে 48 লক্ষ গরু হলে 45 লক্ষ ছাগল হয় না। এখানে একটু সংখ্যায় আমার মনে হয় একটু সন্দেহ হয়। আরেকটা যেটা আমি বলি, এখনো যদি আমাদের সরকার যদি একটা জায়গায় কাজ করতো, যে আমাদের প্রকৃত যে কতগুলো গরু আমাদের দরকার, কতগুলো গরু কুরবানি হয়, এইটা যদি মানুষ জানাতে পারতো। যেমন আমরা এই ডাক্তার নুরুল আমিন স্যার থাকতে আমরা একটা জিনিস বলতাম যে 22, 23, 25 লাখ গরু এবং 12 থেকে 15 লাখ ছাগল। আসলে এইটাই কিন্তু হিসাব করলে তাই হবে। সরকার বলেছে যে এবছর 1,20,00,000 থেকে 1,50,00,000 মানুষ কুরবানি দিয়েছে। তো 1,20,00,000 থেকে 1,50,00,000 যদি ধরি, এর ভিতরে যদি উনি সরকার বলেছে যে 45 লাখ ছাগল কুরবানি হয়েছে, ছাগল বেড়া, আমি 45 লাখের থেকে 15 লাখ বাদ দিলাম, 30 লাখ ধরি, তাহলে 30 লাখ ধরলে কিন্তু, আর আমি ওখানে যদি 1,20,00,000 থেকে 1,50,00,000 মাঝামাঝি ধরি, তাহলে 30-35 আসে। তাহলে ধরলাম যে ওইটা গেল আমার সিঙ্গেল ছাগলে। তাহলে 1 কোটি কুরবানি দাতা কয়টা গরু কুরবানি দেয়? 1 কোটি কুরবানি দাতা কটা গরু কুরবানি দেয়? গ্রামে গঞ্জে আসলে 7 ভাগা কুরবানি দেয় বেশি, 5 ভাগা দেয়, 3 ভাগা দেয়, 2 ভাগা দেয়, 2 ভাগা কম দেয়, 1, 3, 5, 7 এক। আর একজনে অনেকগুলো গরু কুরবানি দেয়, এরকমের সংখ্যা বাংলাদেশে 100 জন। হ্যাঁ, সারা বাংলাদেশে যে একজনে 8টা 10টা গরু কুরবানি দেয়, সারা বাংলাদেশে এই সংখ্যা হলো 100 জন। এটা লাখে বা হাজারে না। অতএব আমরা যদি এরকম বলে দিতে পারতাম যে আমাদের এবছর 27 লাখ গরু কুরবানি হয়েছে বা 30 লাখ গরু কুরবানি হয়েছে, তাহলে মানুষের ধারণা যেত যে আমার এতগুলো গরু দরকার। তাহলে কিন্তু, আর আমরা যদি বলে দিচ্ছি যে 1 কোটি গরু মহিষ হলে 18 কোটি, মানে প্রতি 18 জনে কি আমরা একটা গরু খাই? কুরবানি থেকে 18 জন একটা গরু খাই? না। আমার মহল্লা যেটা, আমার যেটা কুরবানি মহল্লা, আমাদের হলো 273টা পরিবার, যেটা মানে ওই যে মহল্লার ভাগা গেছে, 5টা গরু কুরবানি হয়েছে। তাহলে 273 গুণ 5 ধরেন, তাহলে কত হয়? এতগুলো মানুষের জন্য হয়েছে 5টা গরু। ভাগটা কিন্তু আসলে এইভাবে করতে হয়, এইভাবেই ক্যালকুলেট করতে হয়। কিন্তু গড়সবটা যেভাবে ক্যালকুলেটটা আসে, এইভাবে কিন্তু আসলে আমরা জানি না যে আমাদের কত গরু প্রয়োজন। হয়তো আমরা বেশি পরিসংখ্যান দেখাতে পারলে বিশ্বে কুরবানি দাতা হিসেবে বাংলাদেশ 1 নম্বরে, সেটা কিন্তু বুক ফুলিয়ে বলতে পারি। হয়তো আমরা ওই স্ট্র্যাটেজিতে আছি অনেক বছর থেকে। আমাদের মনে হয় যে এই জায়গা থেকে যদি আমরা একটু বেরিয়ে আসতে পারি, তাহলে আমাদের খামারি, কুরবানি দাতা, বাংলাদেশ সবার জন্য একটা ভালো জায়গা হয়। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।